মিলিটারি F-35B ফাইটার জেট ক্র্যাশেস। যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক স্টিলথ যুদ্ধ বিমান F-35B লাইটনিং 2 হঠাৎ করেই বিধ্বস্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার একটি গুরুত্বপূর্ণ মেরিন ঘাঁটিতে। মুহূর্তের মধ্যেই আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। তবে সবচেয়ে স্বস্তির খবর, শেষ মুহূর্তে ইনজেকশন সিস্টেম ব্যবহার করে প্রাণে বেঁচে যান পাইলট। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামার ঘাঁটিতে। মার্কিন মেরিন কর্পস জানিয়েছে, শুক্রবার সকালে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় একটি F-35B যুদ্ধ বিমান রানওয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আকাশে দুটি যুদ্ধ বিমানকে অবতরণের জন্য এগিয়ে আসতে দেখেছিলেন। একটি নিরাপদে অবতরণ করলেও দ্বিতীয়টি হঠাৎ করেই অস্বাভাবিক গতি কমিয়ে নিচে নামতে থাকে। মাটিতে ঠিক আঘাত করার কয়েক সেকেন্ড আগে পাইলট ইজেক্ট করেন। এরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে বিশাল অগ্নিগোলকে পরিণত হয়। মার্কিন মেরিন কর্পস জানিয়েছে, পাইলটকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর নয় এবং তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনায় অন্য কোনো সামরিক সদস্য বা বেসামরিক ব্যক্তির হতাহতের খবর পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল F-35B সংস্করণের স্টিলথ ফাইটার, যা স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন এবং প্রায় উল্লম্বভাবে অবতরণ করতে সক্ষম। এই বৈশিষ্ট্যের কারণে এটি মার্কিন মেরিন কর্পসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত হয়। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় $109 মিলিয়ন। দুর্ঘটনার পরপরই ঘাঁটির চারপাশে ঘিরে ফেলে জরুরি উদ্ধারকারী দল। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এবং আশেপাশের ছোট একটি ঘাসের আগুনও দ্রুত নিভিয়ে ফেলে। পুরো এলাকা নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ধ্বংসাবশেষ সংগ্রহের কাজ শুরু হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত আধুনিক একটি যুদ্ধ বিমান কিভাবে বিধ্বস্ত হলো? মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি, সফটওয়্যার সমস্যা, উড্ডয়ন নিয়ন্ত্রণ ব্যবস্থা কিংবা অন্য কোনো প্রযুক্তিগত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতেই রাজি নয় কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ বিমান হিসেবে পরিচিত F-35 কর্মসূচি দীর্ঘদিন ধরেই ব্যয়, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনায় রয়েছে। এই নতুন দুর্ঘটনাও সেই বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ইজেকশন ব্যবস্থা সফলভাবে কাজ করায় একজন প্রশিক্ষিত পাইলটের জীবন রক্ষা সম্ভব হয়েছে, যা এই বিমানের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরে। সব মিলিয়ে ক্যালিফোর্নিয়ার এই দুর্ঘটনা শুধু একটি সামরিক বিমান হারানোর ঘটনা নয়, এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান কর্মসূচির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন নজর থাকবে তদন্ত প্রতিবেদনের দিকে। শেষ পর্যন্ত কী কারণে আকাশ থেকে ভূপাতিত হলো যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক স্টিলথ যুদ্ধ বিমান? মধ্যপ্রাচ্যের সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই বদলে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির হিসাব। বহু বছর ধরে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো এবার ভিন্ন পথে হাঁটছে। তারা এখন এমন একটি দেশের দিকে তাকিয়ে আছে যে দেশটি যুদ্ধ নয়, বরং অর্থনীতি ও কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করে। আর সেই দেশটি হলো চীন। সম্প্রতি রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় কয়েকটি আরব রাষ্ট্র এখন বেইজিংয়ের কাছে অনুরোধ করছে যেন চীন তাদের প্রভাব ব্যবহার করে ইরানকে আরও সংযত হতে রাজি করায়। কারণ ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক এবং দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা বেইজিংকে এমন একটি অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা চাইলেই অন্তত কূটনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। এই পরিবর্তনের পেছনে রয়েছে বাস্তব অর্থনৈতিক উদ্বেগ। হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবের মতো গুরুত্বপূর্ণ পথে অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে তেল রপ্তানিকারক উপসাগরীয় দেশগুলো। তাই তারা চায় সংঘাত আর না বাড়ুক। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যি ইরানের উপর এতটা প্রভাব খাটাতে পারবে? বিশ্লেষকদের মতে বিষয়টি এত সহজ নয়। চীন ইরানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এবং ইরানি তেলের গুরুত্বপূর্ণ ক্রেতা।
একই সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশের সঙ্গে বেইজিংয়ের বিশাল অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে কোনো এক পক্ষের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া চীনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গত কয়েক বছরে চীন নিজেকে মধ্যপ্রাচ্যে একজন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনায়ও বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কারণেই এখন অনেক আরব দেশ মনে করছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনও হয়তো উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে। তবে রয়টার্সের বিশ্লেষণে আরেকটি বিষয় উঠে এসেছে। বেইজিং প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আগ্রহী নয়, কারণ চীনের পররাষ্ট্রনীতি মূলত অর্থনৈতিক স্বার্থ, স্থিতিশীল বাণিজ্য এবং সরাসরি সামরিক জড়িয়ে পড়া এড়ানোর উপর ভিত্তি করে। তাই তারা প্রকাশ্যে চাপ দেওয়ার বদলে নীরব কূটনীতি ও পর্দার আড়ালের আলোচনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি চীন, ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রভাব আরও বাড়বে। আর যদি ব্যর্থ হয়, তাহলে এটিও স্পষ্ট হবে যে অর্থনৈতিক সম্পর্ক থাকলেই সবসময় রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্তে প্রভাব খাটানো যায় না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংকট এখন যুদ্ধের নয়, বরং বৈশ্বিক কূটনীতির বড় পরীক্ষা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এবার চীনের ভূমিকার দিকেও তাকিয়ে আছে বিশ্ব। বেইজিং কি সত্যি ইরানকে সংযত করতে পারবে, নাকি সংঘাত আরও বিস্তৃত হবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। পৃথিবী কি আরেকটি ভয়াবহ জলবায়ু সংকটের দিকে এগুচ্ছে? বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞরা এখন নজর রাখছে প্রশান্ত মহাসাগরের দিকে, কারণ সেখানে দ্রুত শক্তিশালী হয়ে উঠছে এল নিনো। আর অনেক বিজ্ঞানীর আশঙ্কা এটি 2026 সালের অন্যতম শক্তিশালী বা সুপার এল নিনোতে রূপ নিতে পারে। যদি সেই পূর্বাভাস সত্যি হয়, তাহলে বিশ্বের বহু অঞ্চলে দেখা দিতে পারে তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা, আকস্মিক বন্যা, দাবানল এবং কৃষিতে বড় ধরনের ক্ষতি। এল নিনো আসলে কি? এটি একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা যেখানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। এই অতিরিক্ত উষ্ণতা পৃথিবীর বায়ু প্রবাহ ও বৃষ্টিপাতের ধরন বদলে ফেলে। ফলে যে কোনো দেশে অতিবৃষ্টি হয়, আবার কোথাও দেখা দেয় মারাত্মক খরা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পূর্বাভাস অনুযায়ী আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এল নিনো আরও শক্তিশালী হতে পারে। কিছু আবহাওয়া মডেল বলছে এটি গত শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদিও এখনই নিশ্চিতভাবে এমনটি বলা যাচ্ছে না, তবুও সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থাও সতর্ক করেছে, শক্তিশালী এল নিনো বৈশ্বিক গড় তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। এর ফলে বিশ্বের অনেক স্থানে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন দেখা দিতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে পৃথিবী আরও বড় ঝুঁকির মুখে পড়বে। এর প্রভাব কোথায় সবচেয়ে বেশি পড়তে পারে? আবহাওয়াবিদদের মতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে, যা কৃষি ও পানির সরবরাহে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়তে পারে। ইউরোপের তাপপ্রবাহ এবং দাবানলের আশঙ্কাও বেড়ে যেতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। এল নিনো মানেই যে বাংলাদেশে নিশ্চিতভাবে খরা বা বন্যা হবে এমন কিন্তু নয়, তবে এটি বর্ষার স্বাভাবিক ধরন পরিবর্তন করতে পারে এবং ভারী বৃষ্টিপাত, দীর্ঘ বিরতি বা চরম তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জলবায়ু বিশেষজ্ঞরা তাই আগাম প্রস্তুতির উপর জোর দিচ্ছেন। বিশ্লেষকদের মতে সুপার এল নিনোর প্রভাব শুধু আবহাওয়াতেই সীমাবদ্ধ থাকবে না। খাদ্য উৎপাদন কমে গেলে বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়তে পারে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে এবং অনেক দেশে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। সব মিলিয়ে সুপার এল নিনো নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা এখন বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এটি এখনও পূর্বাভাসের পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসে সমুদ্রের তাপমাত্রা ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণের পরই আরও নিশ্চিতভাবে বোঝা যাবে 2026 সালের এল নিনো ঠিক কতটা শক্তিশালী হবে এবং পৃথিবীর ওপর তার প্রকৃত প্রভাব কতটা পড়বে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। কূটনৈতিক আলোচনার সম্ভাবনা পুরোপুরি শেষ না হলেও পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এবার ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে জবাব শুধু সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে ইরানের উপর আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশেষ করে কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। জবাবে ইরানের সামরিক ও রাজনৈতিক মহল বলছে তারা নতুন কোনো সংঘাত চায় না, তবে যদি দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হয় তাহলে তার জবাব হবে বিস্তৃত এবং কঠোর। ইরানের ভাষা অনুযায়ী এ ধরনের হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তা। কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি হরমুজ প্রণালী এখনও উত্তেজনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ঘটনাগুলোর কারণে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। এদিকে ওয়াশিংটনের অবস্থানও কঠোর। যুক্তরাষ্ট্র বলেছে তাদের বাহিনী বা আন্তর্জাতিক বাণিজ্যিক স্বার্থের উপর হামলা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়েও তারা জোর দিচ্ছে। বিশ্লেষকদের মতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পাল্টাপাল্টি হুমকি কি বাস্তব সামরিক সংঘর্ষের রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কারণ মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ শুরু হলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানির দাম, আন্তর্জাতিক বাণিজ্য এবং সমুদ্রপথের নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আগুন জ্বলে উঠেছে। কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর একাধিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সামরিক সক্ষমতা লক্ষ্য করা হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পাল্টা সামরিক অভিযান। এই হামলার আগে ইরান অভিযোগ করেছিল যে তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন পক্ষের দাবি, ওই হামলায় নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে এবং এরপরই পাল্টা অভিযান চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের ক্যাশম দ্বীপ এবং আবাদান সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের দাবি, একটি আবাসিক এলাকায় হামলায় একই পরিবারের 3 জন হয়েছেন, যার মধ্যে 2 বছরের একটি শিশুও রয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের সেনাদের উপর হামলার জবাব দিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন ইরানের পক্ষ থেকে নতুন কোনো হামলা হলেও আর কঠোর প্রতিক্রিয়া আসতে পারে। এই সময়ে কূটনৈতিক প্রচেষ্টাও পুরোপুরি বন্ধ হয়নি বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে বিভিন্ন আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশ নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে। তবে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার পর সেই প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশ্লেষকদের মতে সামরিক সংঘাত যত দীর্ঘ হবে, কূটনৈতিক সমাধানের পথ ততই কঠিন হবে। এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে উত্তেজনা অবস্থায় থাকলে বৈশ্বিক তেলের দাম এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলেছে। যদিও উভয় পক্ষই নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে দাবি করছে, তবুও পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আন্তর্জাতিক মহল এখনও নজর রাখছে সংঘাত আরও বিস্তৃত হবে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে নতুন করে উত্তেজনা কমানোর পথ তৈরি করবে। জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন
যে কোনো দিন আফসোস করেনি। চাকরি হারানোর পর, পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর, ব্যবসায় লোকসান হলে কিংবা প্রিয় কাউকে হারানোর পর আমরা প্রায়ই বলি, যদি আমি সেদিন এমনটা না করতাম, যদি আরেকটু আগে পৌঁছাতাম, যদি ওই সিদ্ধান্তটা না নিতাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইসলামে এ ধরনের যদি নিয়ে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে তিনি বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়েও প্রিয় অধিক। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। তোমার উপকারে আসে এমন বিষয়ে আগ্রহী হও, আল্লাহর সাহায্য চাও এবং দুর্বল হয়ে পড়ো না। আর যদি কোনো বিপদ আসে তাহলে বলো না, যদি আমি এমন করতাম তাহলে এমন হতো। বরং বলো, আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই হয়েছে। কারণ যদি শয়তানের কাজের দরজা খুলে দেয়। এই হাদিসের শিক্ষা অত্যন্ত গভীর। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শব্দটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করেননি। তিনি নিষেধ করেছেন সেই যদিকে, যা মানুষকে অতীতের অনুশোচনায় ডুবিয়ে দেয়, তকদির নিয়ে সন্দেহ সৃষ্টি করে এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট করে তোলে। কারণ যা ঘটেছে তা ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু মানুষ যখন বারবার অতীতের কথা ভেবে নিজেকে দোষ দিতে থাকে, তখন হতাশা, বিষণ্ণতা এবং নিরাশা তার হৃদয়কে গ্রাস করে। আর ঠিক এই দুর্বল মুহূর্তেই শয়তান মানুষের মনে ফিসফিস করতে শুরু করে, সব শেষ, তোমার আর কিচ্ছু হবে না, আল্লাহ তোমাকে সাহায্য করেনি। পবিত্র কোরআনেও এমন মানসিকতার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সূরা আল ইমরানের 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা বলে তারা যদি আমাদের কাছে থাকতো তাহলে মারা যেত না। এ ধরনের কথা মানুষের অন্তরে শুধু আক্ষেপই বাড়িয়ে দেয়। আল্লাহ আরও স্মরণ করিয়ে দেন, যখন নির্ধারিত সময় এসে যায় তখন তা এক মুহূর্তের জন্য পিছিয়ে যায় না। অর্থাৎ মানুষের জীবন, মৃত্যু, রিজিক এবং ভাগ্য এই সবই আল্লাহর জ্ঞানের মধ্যে নির্ধারিত। তাহলে কি যদি শব্দটি সবসময় বলা হারাম? না, ইসলাম এ বিষয়ে ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। যদি কোনো মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করে বলে, যদি বৃষ্টি হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা নেব, অথবা যদি কোনো সুযোগ পাই তাহলে আরও বেশি দান করব, তাহলে এতে কোনো সমস্যা নেই। আবার নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি ব্যবহার করা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক সময় উত্তম পরামর্শ দেওয়ার জন্য যদি শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ নিষিদ্ধ হলো সেই যদি যা হতাশার সৃষ্টি করে বা তকদিরের উপর আপত্তিকর ইঙ্গিত দেয়। একজন মুমিনের জীবন তাই অতীতের আফসোসে আটকে থাকে না। সে নিজের ভুল থেকে শিক্ষা নেয়, আল্লাহর কাছে তওবা করে এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যায়। মনে রাখতে হবে, অতীত পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু বর্তমানকে সঠিকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ এখনও আমাদের হাতে আছে। তাই জীবনে কোনো বিপদ বা ব্যর্থতা এলে যদি শব্দে নিজেকে বন্দী না করে বলুন, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং যা ইচ্ছা করেছেন তাই হয়েছে। এই বিশ্বাসই একজন মুমিনকে হতাশা থেকে বাঁচায়, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।